তারেক রহমানের দ্বিতীয় দিনের কর্মসূচিতেও লাখো জনতার ঢল। মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ। ১৯ বছর পর সুযোগ পেলেন পিতার সমাধির পাশে দাঁড়ানোর। তারেক রহমানের হাত ধরেই ঘটবে গণতন্ত্রের উত্তরণ। বিকাশ হবে বহুদলীয় গণতন্ত্র ও শহীদ জিয়ার রাজনীতি, আশা বিএনপি নেতাদের। তীব্র শীত উপেক্ষা করে শাহবাগে রাতভর অবস্থান ইনকিলাব মঞ্চের। ওসমান হাদি হত্যার বিচার দাবি। জাতির ওপর এখনো কালো ছায়া দেখছেন ডাক্তার শফিক। লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচন বয়কট। ২৪৩ আসনে প্রার্থী দিল জিএম কাদেরের জাপা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে দেশের জন্য জীবন দেয়া বীরদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। যাত্রাপথে নেতাকর্মী, সমর্থক আর সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন। সিকান্দার রেমানকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন শুভ মাহফুজ, ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম ও সাইদুর ইসলাম। জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত 10টা 4 মিনিটে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় স্মৃতিসৌধের প্রবেশ মুখে গাড়িতে বসে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলের নেতারা। চেয়ারম্যানের পক্ষে আমরা পুষ্পস্তবকটা অর্পণ করে রাখলাম এবং উনি বিশেষ শ্রদ্ধাঞ্জলি ওনার পক্ষ থেকে জানানো হলো শহীদদের প্রতি। এবং শুধু এই আজকে ৭১-এর শহীদদের যে স্মৃতি এবং আমি মনে করি ৫ই আগস্টে এই অভ্যুত্থানে যারা এমনি জীবন দিয়েছেন তাদের স্মৃতি আমাদের সমমর্যাদা সম্পন্ন। এর আগে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দুপুর থেকেই সাভার, আশুলিয়া সহ আশপাশের এলাকার বিএনপির নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জড়ো হন। প্রিয় নেতাকে দেখতে রাত পর্যন্ত অপেক্ষায় ছিলেন তারা। বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জন্য এই মুহূর্তে তারেক রহমানের খুবই প্রয়োজন। আমাদের যে আকাঙ্ক্ষার দেশ, আমাদের কাঙ্ক্ষিত দেশ, আমাদের প্রত্যাশিত দেশ, এখন উনার নেতৃত্বে আমরা সেটাই পাবো। মারামারি, কাটাকাটি, হানাহানি এবং চাঁদাবাজি, মাদকদ্রব্য থাকবে না, আমরা এই আশা করছি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এখানে আসবেন, তাকে এক নজর দেখার জন্য আমরা এখানে অপেক্ষমান। তাকে দেখার জন্য পাবনা থেকে ছুটে এসেছি, এখন অপেক্ষা মাত্র, দেখি ইনশাল্লাহ তাকে দেখতে পারি কিনা। ওনার যে নেতৃত্ব, এই নেতৃত্ব ইনশাল্লাহ আমরা আশা করি আগামী 50 বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। বিশৃঙ্খলা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করতে স্মৃতিসৌধ এলাকায় পুলিশ, বিজিবি, আনসারের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। এর আগে শুক্রবার দুপুরে গুলশানের বাসা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভারের উদ্দেশ্যে রওনা দেন। পথে পথে নেতাকর্মী ও সাধারণ মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসের কারণে স্বল্প পথ পাড়ি দিতে লেগে যায় দীর্ঘ সময়। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ১৯ বছর পর অশ্রু সজল নয়নে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের হাত ধরেই গণতন্ত্রের পথে উত্তরণ ঘটবে বাংলাদেশের। সে সঙ্গে বিকশিত হবে শহীদ জিয়ার আদর্শ এবং বহুদলীয় গণতন্ত্র। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। জনসমুদ্র পেরিয়ে 2 ঘন্টায় রাজধানীর গুলশান থেকে শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে এক নজর দেখতে জিয়া উদ্যান ও আশেপাশের এলাকায় সকাল থেকেই ঢল নামে নেতাকর্মীদের। 19 বছর পর বাবার সমাধিতে ছেলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে হয়ে পড়েন আবেগ আপ্লুত। অশ্রু সজল নয়নে দুহাত তুলে মোনাজাত করেন প্রয়াত বাবার জন্য। এর আগে সবশেষ এসেছিলেন 2006 সালে। বিএনপির সিনিয়র নেতাদের প্রত্যাশা, শহীদ জিয়ার আদর্শ প্রতিফলিত হবে তারেক রহমানের প্রতিটি পদক্ষেপে।
দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শহীদ জিয়া প্রতিষ্ঠিত গণতন্ত্র আরও প্রস্ফুটিত হবে তারেক রহমানের হাত ধরে। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার প্রতিপালন করেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আবার এটাকে আরো পরিস্ফুটন করবেন আমাদের নেতা তারেক রহমান সাহেব। এটা আমার জনগণের প্রত্যাশা। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে ইনশাল্লাহ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষেই পাওয়া সম্ভব হয়েছে। ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। আমরা সবাই বাংলাদেশে, শুধু তার দল নয়, গোটা বাংলাদেশের গণতান্ত্রিকমী মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে পথপ্রদর্শক হবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা নেতা কর্মী, ভক্ত ও সমর্থকদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখতে শুক্রবারও রাজধানী ঢাকায় নেতাকর্মীদের ঢল নামে। তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই নেতাকর্মীরা অপেক্ষমান ছিলেন তার গুলশানের বাসভবনের সামনে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে থাকলেও তারেক রহমানকে এক নজর দেখতে কর্মী সমর্থক জনতার আকাঙ্ক্ষা চোখে পড়ার মতো। তারেক রহমান সবাইকে সঙ্গে নিয়ে শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়বেন, এমনটি প্রত্যাশা নেতাকর্মীদের। এদিকে দেশে ফেরার তৃতীয় দিনে আজ জাতীয় কবির সমাধি প্রাঙ্গণে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। রিপোর্ট ফজলে রাব্বির। প্রিয় নেতাকে এক নজর দেখতে সকাল থেকেই নেতাকর্মীদের এই অধীর অপেক্ষা। শুক্রবার দুপুর 2টার কিছু পর রাজধানীর গুলশানের 196 নম্বর বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদনের জবাব দেন তিনি। পরে লাল সবুজ রঙের বুলেট প্রুফ বাসে করে জিয়া উদ্যানের দিকে রওনা হন তিনি। এদিন সকাল থেকেই চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছালে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জনতার ভিড় ঠেলে এগোতেই পারছিল না তারেক রহমানের গাড়িবহর ঘিরে ছিল সেনাবাহিনীর, র্যাব, পুলিশের কড়া নজরদারি। আমরা যারা ওনাকে সহযোগিতা করতে চাই এবং যাদের সহযোগিতা বিশেষ প্রয়োজন দেশবাসী, সবাই ওনার হাতকে আমরা শক্তিশালী করব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি, প্রার্থনা করি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আমাদেরকে পরামর্শ দিতে পারেন। আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের কাছ থেকে একটি অন্য এবং পরিবর্তিত রাজনীতি আশা করছি, যেটি ইতিপূর্বে বাংলাদেশে আমরা দেখি নাই। আপনারা লক্ষ্য করবেন যে 5 তারিখে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর ওনার প্রথম বক্তব্যেই কিন্তু শান্তির বার্তা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন বিজয়ীদের হাতে যদি পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয় মহিমান্বিত হয়। এরপর সমাধিস্থল থেকে তিনি যাত্রা করেন জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে। গুলশানের বাসা থেকে বের হয়ে 3 ঘন্টার এই যাত্রায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যুক্তরাজ্যে দীর্ঘ 17 বছর 3 মাস নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার সকাল 11:40 দেশে পা রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের আভাস দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংবর্ধনায় তার বক্তব্যে এই ইতিবাচকতার বার্তা বলে জানান তারা। দমনপীড়ন চালিয়ে কাউকে যে রাজনীতির মাঠ থেকে নিশ্চিহ্ন করা যায় না, এই প্রত্যাবর্তন তারই প্রমাণ। আহমেদ সরারের রিপোর্ট।
111-এর সময় গ্রেপ্তারের পর নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসার্থে দেশ ছেড়ে লন্ডন যান তারেক রহমান। তারপর দীর্ঘ 1.5 যুগের মতো সময় নির্বাসনে থেকে দেশে ফেরেন 25 ডিসেম্বর। We have a plan for the people and for the country. রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তারেক রহমানের এই ফিরে আসা মানুষের মাঝে যে উদ্দীপনা তৈরি করেছে তার প্রমাণ তাকে দেয়া সংবর্ধনা। এটি শুধু তার দলের নেতাকর্মীদের উচ্ছ্বসিত করেছে তা নয়, রাজনীতিতেও এর ঢেউ লেগেছে। এটি বিএনপির জন্য তো বটেই, বাংলাদেশের রাজনীতির জন্য একটা দারুণ সুখবর। তার এই আগমন কেবল বিএনপির রাজনীতি নয়, বাংলাদেশের সামগ্রিক যে এখন একটা সংকটকাল আমরা অতিক্রম করছি, সেই সংকট উত্তরণের মধ্য দিয়ে বাংলাদেশে একটা আমরা বলবো যে গণতন্ত্রের উত্তরণের যে আমরা লড়াইটা করছি সেটি অর্জিত হবে। এই প্রত্যাবর্তনের সঙ্গে দেশটাও যেন গণতন্ত্রের ধারায় প্রত্যাবর্তন করে, শুধু তারেক জিয়ার প্রত্যাবর্তন নয়, একটা গণতান্ত্রিক সংস্কৃতির প্রত্যাবর্তন হয়, সেটা আমরা দেখতে চাই। এবং আমরা মনে করি যে এই ক্ষেত্রে বিগত স্বৈরাচারী ব্যবস্থা আমাদের কাছে যেন শিক্ষা হয়ে থাকে। যত ক্ষমতাই থাকুক, শেষ পর্যন্ত জনরোষের মধ্যে পড়লে শুধু পদত্যাগ নয়, দেশ ত্যাগ করতে হয়। এই শিক্ষাটা যেন সমস্ত রাজনৈতিক দলরাই মনে রাখেন। তারেক রহমানের দেয়া বক্তব্যে দেশের রাজনীতিতে সুস্থ ধারার প্রবর্তনের ইঙ্গিত অনুভব করছেন দুই বিশ্লেষকই। ভিন্ন মতকে দমন করার চর্চাটা এখানে হয়েছে, ফলে তারেক রহমান এবং তারও আগে আমরা যদি খালেদা জিয়ার বক্তৃতাটাও শুনি, তিনি কিন্তু রাজনৈতিক তার যে প্রতিপক্ষ তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে কিংবা অপমান করে কোনো কথা বলেননি। তারেক জিয়ার কালকের সেই বক্তৃতাটা এটা অত্যন্ত সংযত, পরিমিত এবং রাজনৈতিক সৌজন্যেরও একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, এবং আমরা মনে করি এটা একটা নতুন সূচনাও তৈরি করবে। তার সামনে চ্যালেঞ্জ আছে এবং তিনি এটা তার বক্তব্যের মধ্যেও বারবার এই চ্যালেঞ্জের কথা বলেন। তবে আমি মনে করি যিনি চ্যালেঞ্জটা উপলব্ধি করতে পারেন, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তার কর্মপরিকল্পনাও থাকে, যেটা তিনি কালকে আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে বলেছেন। তারেক রহমানের বক্তব্যের মর্মার্থ দলের নেতাকর্মীরা অনুধাবন করে সেই অনুযায়ী রাজনৈতিক আচরণ করবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। জবাবদিহি চাই নিয়মের অর্থে, আর দৃষ্টান্ত তৈরি করতে চাই চেতনার অর্থে, যে প্রত্যেক মানুষের একটা দায়িত্ব আছে এবং যিনি যত বড় নেতা তার দায়িত্ব তত বড়। এই জায়গাটা দ্বারা দেশটা যেন পরিচালিত হয়। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে রাতভর শাহবাগ চত্বরে অবস্থান করেছে ইনকিলাব মঞ্চ। তীব্র শীত উপেক্ষা করে তার কর্মসূচি চালিয়ে যান। ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দের আহ্বানে সন্ধ্যার পর থেকে ছাত্র জনতার জমায়েত আরও বাড়তে থাকে শাহবাগে। হাদী হত্যার বিচারের দাবিতে স্লোগানের পাশাপাশি কবিতা আবৃত্তি ও বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের অবরোধ কর্মসূচিতে বলেন, খুনিদের গ্রেফতারে সরকারকে 25 ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, কিন্তু সরকার ব্যর্থ হয়েছে। এখন লাগাতার আন্দোলন চলবে। সরকার ওসমান হাদীর নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি। এখন খুনিদের গ্রেফতার না করা পর্যন্ত সরকার পদত্যাগও করতে পারবে না। পদত্যাগ কোনো সমাধান নয়, খুনিদের গ্রেফতারই একমাত্র সমাধান বলে মন্তব্য তাদের। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ চত্বরে রয়েছেন সহকর্মী সৈকত সাদিক। সরাসরি তার কাছে যাচ্ছি। সৈকত, শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। নাদিরা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী, যার মৃত্যুর পরে খুনিদের গ্রেপ্তারের দাবিতে দ্রুত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ থেকে যে আলটিমেটাম দেওয়া হয়েছিল 25 ডিসেম্বর পর্যন্ত সরকারকে, সেই 25 ডিসেম্বরে সেই কিন্তু এই শাহবাগ চত্বর দখল করে নিয়েছে বা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। আপনি জানেন যে কালকে দুপুরের নামাজের পরে থেকেই তারা শাহবাগে এসে অবস্থান করে এবং রাতভর কিন্তু তারা এই শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বা খুনিদের গ্রেপ্তারের দাবিতে তারা কিন্তু রাতভরই শাহবাগ স্লোগান, মিছিল, বক্তব্যে মাতিয়ে রেখেছিল এবং রাতভর তাদের শত শত কর্মী এখানে ছিল। এবং যেহেতু প্রচণ্ড শীতকে উপেক্ষা করেই তারা মাঠে আছে এবং তারা ঘোষণা দিয়েছে যতক্ষণ পর্যন্ত হাদীর খুনিদের গ্রেপ্তার না হবে এবং বিচার না হবে তারা এই শাহবাগে এই রাস্তায় অবরোধ কর্মসূচি পালন করবে। এবং সেই ধারাবাহিকতাও কিন্তু যেহেতু এই শীতের মধ্যে শত শত তাদের যে কর্মীরা তারা এখনও এই রাস্তায় শুয়ে আছে। এখন যেহেতু সকাল এবং কিছুক্ষণ আগে আমি ইনকিলাব মঞ্চের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের সাথে কথা বলেছি এবং তারা বলেছে যে তাদের আজকে মূল কর্মসূচিটা দুপুর 12টা থেকে শুরু হবে। আপনি জানেন যে আজকে
সকাল 11টা বাজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে এসেছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ উসমান হাদির যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে তিনি আজকে জিয়ারত করতে আসবেন। সেই বিষয়টাও ইনকিলাব মঞ্চ অবগত আছেন এবং তারা বলেছেন যে যেহেতু তারা আসবেন, তারা বিএনপির পক্ষ থেকে নেতৃবৃন্দ তাদের কর্মসূচি পালন করবে এবং সেখানে তাদের কোনো বাধা থাকবে না। হয়তো এর জন্য আজকে তারা দুপুর 12টা থেকে কর্মসূচি দিয়েছে এবং ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের, তিনি এখন পর্যন্ত এখানে আসেননি এবং তাদের এই ব্যাপারেও কথা বলছেন। তিনি বলছেন হয়তো 9টার পরে তিনিও আবার এই মঞ্চের দিকে চলে আসবেন। এখন যারা এখানে অবস্থান করছেন তারা ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং যারা হাদির সমর্থক, দূর দূরান্ত থেকে, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু শিক্ষার্থী, চাকরিজীবী বা অনেকে মাদ্রাসাও পড়ে, তারা এই হাদির এই মঞ্চে শহীদ হাদি হত্যার বিচার দাবিতে এখানে গতকালকে রাতেও ছিলেন এবং অনেকে আজকে সকালে আসা শুরু করেছেন এবং এই মঞ্চকে কেন্দ্র করে, অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগে কিন্তু যান চলাচলে বন্ধ রয়েছে, যেহেতু দুটি সড়ক বন্ধ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যে সড়কটি সেটা বন্ধ রয়েছে, নিউ মার্কেটের দিকে যে সড়কটি সেটাও বন্ধ রয়েছে। এই জন্য কিছুটা যান চলাচলিতে সকাল থেকে একটু হলেও ভোগান্তি তৈরি হয়েছে। সব মিলিয়ে নাদির এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে ইনকিলাব মঞ্চের সর্বশেষ পরিস্থিতি। সৈকত, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর শাহবাগ মোড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৈকত সাদিক। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জাতির ওপর থেকে কালো ছায়া এখনো যায়নি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্র শিবির ও জামাত ইসলামী সংগ্রাম করে যাবে। শুক্রবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এই কথা বলেন তিনি। জামাত আমির বলেন, সকল ধর্ম ও দল মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বেকার ভাতা নয়, দক্ষ মানুষ তৈরি করতে চায় জামাত। শিক্ষা ব্যবস্থায় ভালো কারিকুলাম অন্তর্ভুক্ত করা গেলে দক্ষ নাগরিক গড়ে উঠবে। সম্মেলনে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, মিথ্যাচার ও অপপ্রচার দিয়ে ছাত্র শিবিরকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। স্বাধীনতা বিরোধী রক কাটা ট্যাগ বা ক্রস ফায়ার আয়নাঘর দিয়ে ছাত্র শিবিরকে থামানো যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে ইনসাফের বিজয় হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। ছাত্র সমাজ তোমাদেরকে ভোট দিয়েছে, তোমাদেরকে ইনসাফের প্রতীক হিসাবে তারা দেখতে চায়, অন্য কোনো কারণ নেই। আজ বাংলাদেশে ইনসাফের বড় অভাব, আর সেই ইনসাফের ভিত্তি হচ্ছে আল্লাহর কোরআন। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী সংগঠন সমূহ এবং দেশপ্রেমিক অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে সেই ইনসাফের ত্যাগের বাংলাদেশ করতে চায়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 243 আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশ। শুক্রবার গুলশানের লেকশোর হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করলেও ভোটের মাঠে সব দলের সমান সুযোগ নিশ্চিত না হলে নির্বাচন থেকে সরে যাওয়ার কথা জানান তিনি। শামীম হায়দার বলেন, জাতীয় পার্টি সবসময়ই এদেশের জনগণের রায়ের উপর শ্রদ্ধাশীল। জনগণের যে কোনো রায় আগেও মেনে নিয়েছে জাতীয় পার্টি। বলেন, জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী দল। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার পূর্ব শর্ত হল আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করা। এ দায়িত্ব অন্তর্বর্তী সরকারের, কিন্তু সরকার সব দলের জন্য সমান সুযোগ তৈরিতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ তাদের। বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক প্রার্থীর সমর্থকদের বাসায় পুলিশ যাচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, মিরেশ্বর হয়ে গেছে এবং কয়েক জায়গায় গেছে। আমরা ধারণা করছি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আমাদের অনেককে বাধা দেওয়া হতে পারে। এই সমস্ত বিষয়ে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় আমরা আরেকটি ভ্রান্ত নির্বাচনের দিকে দেশ যাচ্ছে। ভ্রান্ত নির্বাচনের ভ্রান্ত ভবিতব্য সরকার ভ্রান্তভাবেই দেশ চালাবে। দেশের রাজনৈতিক সংকটের কোনো সমাধান হবে না। সকলকে আহ্বান জানাবো একটি শান্তির পথে হাঁটতে, একটি ঐক্যমতের পথে হাঁটতে, একটা অন্তর্ভুক্তিমূলক ভোটের দিকে যেতে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। তারেক রহমানের অভ্যর্থনা মঞ্চ এলাকা 300 ফিটের রাস্তা ও আশেপাশের আবর্জনা পরিষ্কার করেছে বিএনপি নেতাকর্মীরা।
সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও উত্তরা এলাকার ধানের শীষের প্রার্থী SM জাহাঙ্গীর সহ দলের নেতারা এই পরিচ্ছন্নতায় নেতৃত্ব দেন। দলীয় নেতাকর্মী এবং পরে সিটি কর্পোরেশনের সহায়তায় ময়লা আবর্জনা সরিয়ে নেওয়া হয়। এর আগের দিন 25 ডিসেম্বর পূর্বাচল এলাকার 300 ফিট সড়কে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে অভ্যর্থনা মঞ্চে বক্তব্য দেন তারেক রহমান। সারা দেশ থেকে লাখো নেতাকর্মী সমর্থক সমবেত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে। বিপুল সংখ্যক মানুষ সমবেত হওয়ায় আবর্জনাও জমে যায়। রাজধানীর গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে লাগা আগুন প্রায় 1.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যা 7:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার কথা নিশ্চিত করে ফায়ার সার্ভিস। এর আগে বিকেল 5:30টার দিকে মার্কেটের 8 তলায় একটি গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ সাংবাদিকদের বলেন, বহুতল এই ভবনটিতে কোনো ফায়ার হাইড্রেন্ট ছিল না। এখানে উপরে আমরা যতটুকু দেখেছি যে জায়নামাজ, টুপি, তসবি এই সকল মালামাল সেখানে মজুদ রয়েছে। তো এখানে কম্বল আমরা সেভাবে এখনো পাই নাই। যদি প্রতিষ্ঠানে ফায়ার হাইড্রেন্ট থাকতো তাহলে হয়তো ইনিশিয়াল স্টেজে আগুনটাকে আরও দ্রুত নির্বাপন করা যেত। তো ইনশাল্লাহ আগুন যেহেতু নিয়ন্ত্রণ রয়েছে, সময় লাগবে, কিছু সময় লাগবে। আমরা ইনশাল্লাহ এই আগুন আমরা নির্বাপন করতে সক্ষম হব। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী কৌশলের অংশ হিসেবে ঝিনাইদহ 4 আসনে নির্বাচন করবেন ধানের শীষে, নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার কিংবা রবিবারের মধ্যেই পদত্যাগ করে বিএনপিতে যোগ দেবেন তিনি। যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক দলগুলোকে বিভিন্ন আসন ছেড়ে দেয় বিএনপি। ধানের শীষে নির্বাচন করার শর্তে শরিক দলের নেতারা যোগ দিচ্ছেন বিএনপিতে। রাজনৈতিক কৌশল হিসেবে বিএনপিতে যোগ দিয়ে নির্বাচনের সিদ্ধান্ত নেন গণ অধিকার পরিষদের এই নেতা। তবে দলটির সাধারণ সম্পাদক কে হবেন তা জানানো হয়নি। ঢাকায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ, আর পাল্লা দিয়ে বাড়ছে হিমেল হাওয়া। শুক্রবার সারাদিনে সূর্যের দেখা মেলেনি বললেই চলে। সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন সারা দেশের তাপমাত্রা আরও কমতে পারে। পাশাপাশি থাকবে কুয়াশার দাপট। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের কারণে এই অবস্থা তৈরি হয়েছে। এদিকে দেশের উত্তরাঞ্চলের উপর বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সারা দেশে তাপমাত্রা কমতে থাকায় জনজীবন বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। গত কয়েকদিনের ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে এই অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষ চরম বিপাকে। বেশি ভোগান্তিতে চর এলাকার মানুষ। একদিকে শীতবস্ত্রের অভাব, আরেকদিকে কমে গেছে আয় রোজগার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহীতে 10.4, রংপুরে 11.2, ময়মনসিংহ ও দিনাজপুরে 11.5, সৈয়দপুরে 11.4, তেঁতুলিয়ায় 11, কুড়িগ্রামে 11.4 এবং চুয়াডাঙ্গায় 9.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের হত্যার নিন্দাও জানানো হয়। অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন জয়সওয়াল। বাংলাদেশের পরিস্থিতি ভারত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলেও তিনি জানান। তবে ভারতের রাজধানী দিল্লি সহ বিভিন্ন স্থানে বাংলাদেশের মিশন এবং ভিসা সেন্টারগুলোকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেন। এদিকে বাংলাদেশে রাজবাড়ীর পাংশায় বুধবার রাতে সংঘটিত দুঃখজনক হত্যাকাণ্ড কোনো সাম্প্রদায়িক হামলা ছিল না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়, ঘটনাটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সৃষ্ট। নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী অমৃত মণ্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হন এবং বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে প্রাণ হারান বলে উল্লেখ করেন প্রেস সচিব। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তারেক রহমানের দ্বিতীয় দিনের কর্মসূচিতেও লাখো জনতার ঢল। মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ। 19 বছর পর সুযোগ পেলেন পিতার সমাধির পাশে দাঁড়ানোর। তারেক রহমানের হাত ধরেই ঘটবে গণতন্ত্রের উত্তরণ। বিকাশ হবে বহুদলীয় গণতন্ত্র ও শহীদ জিয়ার রাজনীতির আশা বিএনপি নেতাদের। তীব্র শীত উপেক্ষা করে শাহবাগে রাতভর অবস্থান ইনকিলাব মঞ্চের। ওসমান হাদী হত্যার বিচার দাবি। জাতির ওপর এখনো কালো ছায়া দেখছেন ডক্টর শফিক। লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচন বয়কট। 243 আসনে প্রার্থী দিল জিএম কাদেরের জাপা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।